শুরু করে দেবো কি? একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি রাজশাহী কলেজের পক্ষ থেকে। দেখো, তোমাদের ওয়েলকাম জানানো হয়েছে। হ্যাঁ, যদিও ইতিপূর্বে তোমাদের বরণ এবং অনুষ্ঠান হয়ে গেছে, তো আমার পক্ষ থেকে, পদার্থবিজ্ঞান ডিপার্টমেন্টের পক্ষ থেকে তোমাদের আবারও সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমার পরিচয় স্লাইডে আছে, দেখো। মোহাম্মদ তাজিমুল হক, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমরা আজকে আলোচনা করব প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় ভেক্টর নিয়ে। এই অধ্যায়ে কী কী আছে আমরা একটু দেখি। এই অধ্যায়ে যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলো তোমাদের জানা দরকার, সেটা হলো ভেক্টরের বিভিন্ন প্রকার ভেক্টর সমূহ, ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ, ত্রিমাত্রিক ক্ষেত্রে ভেক্টরের প্রকাশ, ভেক্টরের বিভাজন, ভাগ নয় কিন্তু, ভেক্টরের গুণ, ভেক্টর অপারেটর এবং তার ব্যবহার। এটা হচ্ছে এই অধ্যায়ের বিষয়বস্তু। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভেক্টর সম্পর্কে ধারণা এবং কয়েকটা বিশেষ ভেক্টরের সাথে তোমাদের পরিচয় ঘটানো, ভেক্টরের যোগের সূত্র বলি, ভেক্টরের লব্ধি নির্ণয়, লব্ধির মান নির্ণয়, লব্ধির দিক নির্ণয়। এখান থেকে আমরা কি জানতে পারবো? ভেক্টরের ধর্ম সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন পদার্থবিজ্ঞানে ব্যবহৃত ভৌত রাশিকে ভেক্টর রূপে প্রকাশ করে শিখতে পারবা এবং কতিপয় ভেক্টরকে ব্যাখ্যা করতে পারবা। ভেক্টরের জ্যামিতিক যোজন নিয়ম ব্যাখ্যা করা যাবে। আমাদের এই জিনিসগুলো আজকের আলোচনায় আসবে। প্রথমেই আমরা দেখি যে একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করব। এটা স্লাইডে চিত্র আছে, দেখো। এটা বস্তু গোল করে দেওয়া আছে, আমরা বোর্ডে দেখাচ্ছি। এ হলো একটা বস্তু। এবার এই বস্তুটাকে টানতেছে একজন। এখন এই বিন্দুটার নাম দিলাম ও এ। তাহলে ও এ রেখা বরাবর একজন টানতেছে। এখন আমরা এটাকে ভেক্টর রূপে প্রকাশ করব কি হবে? তাহলে এটাকে প্রকাশ করার, টান মানে হচ্ছে বল, এফ ইকুয়াল টু ও এ। তাহলে এই যে একটা ভেক্টরকে প্রকাশ করলাম, তাহলে এই প্রকাশে করার এই চিত্রে কি কি জিনিস আছে আমরা দেখি। তাহলে একটা ভেক্টর হতে হলে তার পাদবিন্দু থাকতে হবে, শীর্ষবিন্দু থাকতে হবে, তাহলে একটা ভেক্টরের পাদবিন্দু থাকবে, শীর্ষবিন্দু থাকবে, এবং এই অংশটা ভেক্টরটাকে রেখার সাহায্যে প্রকাশ, রেখার মাধ্যমে প্রকাশ বোঝায়। এটাকে বলা হয় প্রতীকের সাহায্যে প্রকাশ। তাহলে আমরা একটা ভেক্টরকে প্রকাশ করার নিয়ম জানলাম। তাহলে একটা ভেক্টরে কি কি থাকবে? একটা ভেক্টরে পাদবিন্দু থাকবে, শীর্ষবিন্দু থাকবে। প্রতীকের সাহায্যে প্রকাশ করলে ওই প্রতীকের উপরে তীর চিহ্ন থাকবে। যদি আমরা রেখার সাহায্যে প্রকাশ করি, তাহলে প্রথমে পাদবিন্দু এবং পরে শীর্ষবিন্দুর অক্ষর দুটা রেখা, তারপরে
পুরোটার উপরে ভেক্টর চিহ্ন দিলেই ভেক্টরটাকে প্রকাশ করা হবে। তাহলে আমরা একটা ভেক্টরকে প্রকাশ করার নিয়ম জানলাম। এবার আমরা ভেক্টরের প্রকারভেদ অর্থাৎ কিছু ভেক্টর সম্পর্কে আমরা জানব। সুবিধার্থে আমরা ভেক্টরকে প্রথমে দুই ভাগে ভাগ করতে পারি। দুই ভাগে, একটা হচ্ছে নাল ভেক্টর আর একটা হচ্ছে পাওয়ার বা সঠিক ভেক্টর। নাল ভেক্টর, যে ভেক্টরের মান শূন্য তাকে বলা হয় নাল ভেক্টর, অর্থাৎ এই ক্ষেত্রে পদবিন্দু এবং শীর্ষবিন্দু একই জায়গায় থাকে। আসলেই নাল ভেক্টর পাওয়া তৈরি হয় না। নাল ভেক্টর সৃষ্টি হয় কিভাবে? সৃষ্টি হয় যোগের মাধ্যমে, ভেক্টরের বিয়োগের মাধ্যমে, ভেক্টরের গুণের মাধ্যমে এই নাল ভেক্টরটা পাওয়া যায়। পাওয়ার বা সঠিক ভেক্টর, যে ভেক্টরের মান আছে তাকে বলা হয় সঠিক ভেক্টর। আমরা এখন যে ভেক্টরগুলো আলোচনা করব সেই ভেক্টর সবগুলাই হচ্ছে সঠিক ভেক্টর। দেখি তাহলে পরবর্তী স্লাইডে। হ্যাঁ, এই সঠিক ভেক্টরের কয়েকটা আমরা নাম বলতেছি। অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টর কাকে বলে এবং তার সাথে আমরা পরিচিত হই। প্রসঙ্গ কাঠামো। তাহলে অবস্থান ভেক্টর জানতে হলে আমাদের জানতে হবে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কি? প্রসঙ্গ কাঠামো হচ্ছে কোনো একটা বস্তুর অবস্থান বা তার গতি বর্ণনা করার জন্য যে কাঠামো ব্যবস্থা বিবেচনা করা হয় সেটাকে বলা হয় প্রসঙ্গ কাঠামো। তাহলে আমাদের ত্রিমাত্রিক ক্ষেত্রে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং এটা হলো জেড অক্ষ, কিন্তু এইভাবে খাতাতে রাখা যায় না, তাই এটাকে ফেলে এইভাবে দেখানো হয়। এটা হলো জেড অক্ষ। এটার নামই হচ্ছে প্রসঙ্গ কাঠামো। তাহলে আমাদের অবস্থান ভেক্টর প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু। চিত্রে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু হচ্ছে ও। তাহলে ও এর সাপেক্ষে যে কোনো একটা বিন্দু। এখন আমরা একটা বিন্দু নিলাম, হচ্ছে পি। মনে হবে এই বিন্দুটা এক্স ওয়াই তলে থাকতে পারে, ওয়াই জেড তলেও থাকতে পারে, এক্স জেড তলেও থাকতে পারে, আবার এটা শূন্যও থাকতে পারে। যদি শূন্য থাকে তাহলে এটা হবে স্পেসে, অর্থাৎ ফাঁকা জায়গায়। তাহলে এই ফাঁকা জায়গায় যদি হয় তাহলে তার স্থানাঙ্ক ব্যবস্থা হবে এক্স ওয়াই জেড। যদি তলে থাকে তাহলে পরে যে কোনো দুটা স্থানাঙ্ক থাকবে। এরকম তিনটা স্থানাঙ্ক থাকলেই আমরা বুঝে নেব যে এটা হচ্ছে স্পেসে আছে, শূন্যে আছে। তাহলে বিন্দুটা শূন্যে আছে, শূন্যে এইরকম একটা জায়গাতে আছে। তাহলে এই যে শূন্য, তাহলে ঘরের কোণাটাকে যদি আমরা মূলবিন্দু বিবেচনা করি এবং ঘরের দেওয়ালগুলার যে দুটার মিলনগুলা যদি আমরা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বিবেচনা করি, তাহলে এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এই তিনটা অক্ষ পরস্পরের সাথে লম্ব। অর্থাৎ এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি, এই কোণটাও 90 ডিগ্রি। যদিও চিত্রে এই কোণটা 90 ডিগ্রি মনে হচ্ছে না, কিন্তু আসলেই 90 ডিগ্রি, কারণ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এরা পরস্পরের ওপর লম্ব। তাহলে এই প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দু সাপেক্ষে অন্য যে কোনো একটা বিন্দুর অবস্থান নির্দেশক। তাহলে এই আমরা তার অবস্থানটা চিহ্নিত করে দিলাম। এই ভেক্টরটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। একে আমরা আর দেয়া প্রকাশ করলাম। তাহলে অবস্থান ভেক্টর ও পি, পাদবিন্দু শীর্ষবিন্দু রেখার সাহায্যে এবং এই আসলো প্রতীকের সাহায্যে। তাহলে এটাই হলো অবস্থান ভেক্টর। এবার সীমাবদ্ধ ভেক্টর, লোকালাইজড ভেক্টর। তাহলে সীমাবদ্ধ ভেক্টর কাকে বলে আমরা তার সাথে পরিচয় হয়। যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট, যেমন আমরা অনেক সময়তেই বইয়ে দেখি বলা হয় যে একটা বল ও বিন্দুতে ক্রিয়ারত,
তাহলে এই যে ও বিন্দু থেকে একটা বল ক্রিয়া করছে, তাহলে ও পাদবিন্দুটা, ও বিন্দুতে ভেক্টরটার পাদবিন্দু নির্দিষ্ট করে দেওয়া হলো। এরকম পাদবিন্দু যখন নির্দিষ্ট করে দেওয়া হবে তখন সেই ভেক্টরটাকে বলা হবে সীমাবদ্ধ ভেক্টর। এখন সীমাবদ্ধ ভেক্টর, তাহলে আমাদের আগের সেই চিত্র, যদি এই একটা বস্তু ও বিন্দু থেকে তাকে টানতেছি, তাহলে ও বিন্দু থেকে তাকে যদি টানা হয় তাহলে এই এফ, এই বলটাই হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। যদিও আমরা দেখি সবসময় ভেক্টরে এ, বি, সি এই প্রতীকগুলোর সাহায্যে ভেক্টরকে প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে বল, ভরবেগ, টর্ক, এই যে বিভিন্ন ভেক্টর রাশি, ওগুলার সাধারণ প্রতীক হিসাবে ব্যবহার করা হয় এ, বি, সি অথবা পি, কিউ, আর এই প্রতীকগুলোর উপরে তীর চিহ্ন ব্যবহার করে। আমরা যখনই ওগুলার নামটা নির্দিষ্ট করে দেব ভৌত রাশির সাহায্যে, তখন আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমরা এখানে ও বিন্দুতে একটা বস্তু ছিল, তাকে এফ বলে টানা হচ্ছে, তাহলে এই যে পাদবিন্দু নির্দিষ্ট হয়ে গেল, এটার নাম হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। তাহলে এটা সীমাবদ্ধ ভেক্টরকে প্রতীকের সাহায্যে এবং রেখার সাহায্যে দুইভাবেই ছবিতে দেখা যায়। এরপর আসলো মুক্ত ভেক্টর, যে ভেক্টরের পাদবিন্দু নির্দিষ্ট নয়, অর্থাৎ একটা বল ক্রিয়া করছে কিন্তু কোথায় কিভাবে ক্রিয়া করছে সেটা নির্দিষ্ট করে বলা নাই। সেই ভেক্টরটাকে বলা হয় মুক্ত ভেক্টর বা ফ্রি ভেক্টর। যেমন ছবির সাহায্যে, ছবিতে আমরা যদি দেখি যে এই ভেক্টরটার নাম হচ্ছে মুক্ত ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টরের ভিতরে একটা হচ্ছে মুক্ত ভেক্টর, এটা হলো সীমাবদ্ধ ভেক্টর। দুটার ভিতরে পার্থক্য কি? ছবিতে আমরা দেখতেছি এই ভেক্টরটার পাদবিন্দুতে নাম আছে, পাদবিন্দুর নাম আছে, শীর্ষবিন্দুর নাম আছে, কিন্তু এই ভেক্টরে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু উল্লেখ নাই। অর্থাৎ তাহলে সীমাবদ্ধ ভেক্টর এবং মুক্ত ভেক্টর, এদের ভিতরে একটা পার্থক্য আমরা পাই। কি পার্থক্য? ছবিতে দেখো পার্থক্যটা কি। যে সীমাবদ্ধ ভেক্টরকে রেখার সাহায্যে প্রকাশ করা যায়, যেহেতু পাদবিন্দু এবং শীর্ষবিন্দু আছে। ও এ, এটা হলো রেখার সাহায্যে প্রকাশ। কিন্তু মুক্ত ভেক্টরকে রেখার সাহায্যে প্রকাশ করা যায় না, শুধু প্রতীকের সাহায্যে প্রকাশ করা যায়। তাহলে আমরা অবস্থান ভেক্টর সম্পর্কে জানলাম, সীমাবদ্ধ ভেক্টর সম্পর্কে জানলাম, মুক্ত ভেক্টর সম্পর্কে জানলাম। এবার ব্যাসার্ধ ভেক্টর। একটা বস্তু এটা বৃত্তের পরিধি বরাবর চলছে, তাহলে একটা বস্তু যদি বৃত্তাকার পথের পরিধি বরাবর চলতেছে, কোনো এক মুহূর্তে পি বিন্দুতে আছে, তাহলে একটা বৃত্ত মানে তার কেন্দ্র থাকবে। তাহলে বৃত্তাকার পথে একটা বিন্দু বস্তু চলছে, কোনো এক মুহূর্তে সে পি বিন্দুতে আছে, তাহলে বৃত্তের কেন্দ্র ও এর সাপেক্ষে, ও অর্থাৎ বৃত্তের কেন্দ্রের সাপেক্ষে পরিধি যে সংযোগকারী রেখা পেলাম, সংযোগকারী যে ভেক্টরটা পেলাম, এর নাম হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর। তাহলে ব্যাসার্ধ ভেক্টর কেন্দ্রের সাপেক্ষে পরিধির যে কোনো একটা বিন্দু নির্দেশক ভেক্টরকে বলা হয় ব্যাসার্ধ ভেক্টর, একক ভেক্টর, ইউনিট ভেক্টর। তাহলে ইউনিট ভেক্টর কাকে বলে? তাহলে এই চিত্রে ব্যাসার্ধ ভেক্টর তাহলে ব্যাসার্ধ ভেক্টরকে রেখার সাহায্যে প্রকাশ করা যায়, প্রতীকের সাহায্যেও প্রকাশ করা যায়।
এখন আমরা একক ভেক্টর সম্পর্কে একটা ধারণা নিই। যে ভেক্টরের মান 1 তাকে বলা হয় একক ভেক্টর। খুব সহজ একটা সংজ্ঞা, কিন্তু আসলেই আমরা দেখি, বুঝি যে আসলে একক ভেক্টর কোনটা, কি জিনিস। ছবিতে দেখি একটা ভেক্টর আমরা দিলাম 5 মিটার দূরত্ব, তাহলে 5 মিটার দূরত্ব, কিন্তু এটা স্কেলার রাশি, ভেক্টর রাশি না। আমাদের আলোচনা হচ্ছে ভেক্টর রাশি নিয়ে, কারণ স্কেলার রাশি নিয়ে ইতিপূর্বে আমাদের বহু আলোচনা হয়েছে, অর্থাৎ অন থেকে শুরু করে একেবারে 10 পর্যন্ত যা পড়েছে সবগুলাই ম্যাক্সিমামই হচ্ছে স্কেলার রাশি। ভেক্টর রাশি এটা নতুন ধারণা, কারণ পদার্থবিজ্ঞান জানতে হলেই আমাদের স্কেলার রাশির সাথে, স্কেলার রাশি কম আছে, ভেক্টর রাশি বেশি আছে, তাহলে এই ভেক্টর রাশির সাথে পরিচয় ঘটানো হচ্ছে। আসলে এই ভেক্টর অধ্যায়টা হচ্ছে পদার্থবিদ্যা প্রথম পত্র, পদার্থবিদ্যা দ্বিতীয় পত্র, এই দুই পত্রেরই বিষয়বস্তু অর্থাৎ পরিমাপযোগ্য ভৌত রাশিগুলা বোঝার, জানার সুবিধার জন্য এই অধ্যায়টা আসছে এখানে। কারণ এই ভেক্টর যদি আমরা ভালোভাবে না বুঝি, তাহলে পরে পদার্থবিদ্যার অনেক জিনিসই আমরা বুঝব না। এখন 5 মিটার দূরত্ব, এটা কিন্তু দূরত্ব, স্কেলার রাশি। আমরা যখনই একে ভেক্টর দিয়ে লিখব, তখনই 5 মিটার, তারপরে তার একটা একক ভেক্টর দিতে হবে। তাহলে আমরা একটা একক ভেক্টর দিই, এন বা আচ্ছা এটা ইটা, একক ভেক্টর এটা। তাহলে এই যে একটা ভেক্টর, তাহলে এইখানেও আমাদের একটু বক্তব্য আছে। একটা ভেক্টরকে প্রকাশ করতে হলে আমাদের কি কি থাকতে হবে? একটা সংখ্যা, একটা ইউনিট, একক, এবং এটা হচ্ছে একক ভেক্টর। তাহলে একটা ভেক্টরকে প্রকাশ করার জন্য আমাদের এই তিনটা জিনিস থাকতেই হবে। একটা সংখ্যা থাকবে, একটা একক থাকবে যেমন মিটার, পরিমাপের একক, এবং একটা একক ভেক্টর থাকবে। এখন আমরা এটাকে চিত্রের সাহায্যে দেখি। এই জিনিসটা যদি আমরা চিত্রের সাহায্যে দেখি, ও এ, এটা হচ্ছে একটা ভেক্টর আর, এবং এটা আমরা ধরলাম এই আর ইকুয়াল টু 5 মিটার, কিন্তু একক ভেক্টর, এটা একক ভেক্টর। এখন আমরা এটাকে 5 ভাগে ভাগ করি। আসলে এই ভেক্টরটা হলো একক ভেক্টর, একক মানের ভেক্টর। তাহলে এই একক মানের ভেক্টরটা হচ্ছে একক ভেক্টর, যেটা আমরা সহজেই এটা সহজ সংজ্ঞা দিয়ে থাকি। যে ভেক্টরের মান 1 তাকে বলা হয়েছে একক ভেক্টর। আয়ত একক ভেক্টর। যে কোনো ঘটনা ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য আমাদের ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা বিবেচনা করা হয়, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ, ধনাত্মক ওয়াই অক্ষ, ধনাত্মক জেড অক্ষ। এই যে তিনটা ধনাত্মক অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর বিবেচনা করা হয়, এবং এটা হলো সার্বজনীন, সকল দেশে, হ্যাঁ, সকল সময়ে, অর্থাৎ স্থান পাত্র কোনো বিশেষে এটার চেঞ্জ হয় না। এটা সব দেশে, সব ক্ষেত্রে, সব বইয়ে একই ধরা হয়েছে। অর্থাৎ এক্স অক্ষ বরাবর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর একটা ভেক্টর আই, ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর একটা ভেক্টর জে, ধনাত্মক জেড অক্ষ বরাবর একটা একক ভেক্টর কে। এই যে আই জে কে, অর্থাৎ আমরা যদি ছবিতে দেখি,
এ হচ্ছে ধনাত্মক এক্স অক্ষ, এ হচ্ছে ধনাত্মক ওয়াই অক্ষ, এ হচ্ছে ধনাত্মক জেড অক্ষ। এখন আমরা যদি একে স্কেলিং করি, 1 2 3, 1 2 3, 1 2 3, এই ভেক্টরটা হলো আই, এই ভেক্টরটা হলো জি, এই ভেক্টরটা হলো কে। এই তিনটা ভেক্টরের নাম হচ্ছে আয়ত একক ভেক্টর। তাহলে আমরা এক্স ওয়াই জেড এই ধনাত্মক তিনটা অক্ষ বরাবর তিনটা একক মানের ভেক্টর, এদেরকে বলা হয় আয়ত একক ভেক্টর। এখন তাহলে কি এর ঋণাত্মক অক্ষ বরাবর নাই, ঋণাত্মক অক্ষ বরাবর, তখন এর একক ভেক্টর মাইনাস আই। অনুরূপভাবে ঋণাত্মক ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর মাইনাস জে, ঋণাত্মক জেড অক্ষ বরাবর একক ভেক্টর মাইনাস কে। কিন্তু আমাদের মাইনাস আই, মাইনাস জে, মাইনাস কে এগুলাকে আয়ত একক ভেক্টর বলা হয়নি, একক ভেক্টর হিসাবে চিহ্নিত করা হয়েছে। ধনাত্মক দিকের আই জে কে এই তিনটার নাম দেওয়া হয়েছে আয়ত একক ভেক্টর। এবার আমরা দেখি এই ভেক্টরগুলো যে আলোচনা করলাম সবগুলারই একক ভেক্টর, যেমন অবস্থান ভেক্টর, মুক্ত ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, এই যে ভেক্টরগুলো আলোচনা করলাম এই ভেক্টরগুলার সমান্তরালে তাদের একক ভেক্টর থাকে। কিন্তু আমরা এখন একটা নতুন ভেক্টর নিয়ে আসব যেটা এই ভেক্টরগুলো থেকে সম্পূর্ণ আলাদা, ব্যতিক্রম। সব কিছুর ব্যতিক্রম আছে, এখানেও একটা ব্যতিক্রম আছে, যে ভেক্টরটাকে বলা হয়েছে তল ভেক্টর। স্লাইডে নাই, আমরা একটু ব্যতিক্রমের কারণে ওকে স্লাইডে রাখিনি। এটা হচ্ছে তল ভেক্টর। কোন একটা বস্তুর পৃষ্ঠ বা তল যদি এটা নির্দিষ্ট দিক নির্দেশ করে, তখন তার পৃষ্ঠ বা তলটাকে বলা হয়েছে তল ভেক্টর। তাহলে আগের ভেক্টরগুলোর ভিতরে অর্থাৎ ব্যাসার্ধ ভেক্টর, সীমাবদ্ধ ভেক্টর, অবস্থান ভেক্টর, এগুলোর চেয়ে এই ভেক্টরটা আলাদা কেন? ওই ভেক্টরগুলার অবস্থান ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, এই ভেক্টরগুলার একক ভেক্টর তাদের সমান্তরালে, কিন্তু তল ভেক্টরের একক ভেক্টর তলের লম্ব বরাবর। তাহলে আমাদের একটা যদি তল আঁকি, এ হচ্ছে একটা তল, অর্থাৎ বইয়ের একটা পৃষ্ঠা। বইয়ের একটা পৃষ্ঠা আমরা যদি সাজাতে থাকি, পৃষ্ঠাটা উপর দিকে উঠতেছে, তাহলে একটা দিক নির্দেশ করছে। তাহলে এই পৃষ্ঠাটাই হচ্ছে তল ভেক্টর এবং এর দিক ওই তলের লম্ব বরাবর। যদি এই পৃষ্ঠাটা উপর দিকে ওঠে তাহলে তার একক ভেক্টর ওইটার লম্ব বরাবর উপর দিকে। এখানে এই ভেক্টরটাকে কখনো এন অথবা এটা এই প্রতীকের সাহায্যে প্রকাশ করা হয়। যদি পৃষ্ঠাটা নিচের দিকে নামে, একটা পৃষ্ঠা থাকলো, তার নিচে আরেকটা পৃষ্ঠ, তার নিচে আরেকটা পৃষ্ঠ, এইভাবে যদি পৃষ্ঠগুলো সজ্জিত হতে থাকে, তাহলে পৃষ্ঠ বা তলটা নিচের দিকে নামতেছে, অর্থাৎ তাদের একক ভেক্টর নিচের দিকে। মানে সেটা ওটার বিপরীত। তাহলে আমাদের ভেক্টরগুলোর সাথে পরিচয় ঘটল। এখন এগুলো হচ্ছে সিঙ্গেল ভেক্টর। এবার আমরা দুই বা ততোধিক ভেক্টর একাত্রে যদি থাকে তাদের নামকরণ জানব। তাহলে আমরা দেখি এবার এরকম কিছু ভেক্টর আছে। ভেক্টরগুলোর আমরা আগে নাম জেনে যাই। এটা হলো সমভেক্টর, ইকুয়াল ভেক্টর, সদৃশ ভেক্টর, বিপ্রদীপ ভেক্টর, ঋণাত্মক ভেক্টর, অসদৃশ ভেক্টর, সমরেখ ভেক্টর, সমপ্রারম্ভিক ভেক্টর, সমতলীয় ভেক্টর।
এই ভেক্টরগুলা 2 বা ততোধিক ভেক্টর। এখন আমরা ভেক্টরগুলা জানব, কারণ এই ভেক্টরগুলার ধারণাগুলো আমাদের অনেক জায়গাতেই ব্যবহার হবে পদার্থবিজ্ঞানে। তাহলে সমভেক্টর, দুটা ভেক্টর, তাদের মান সমান, অর্থাৎ যদি আমরা রেখার সাহায্যে প্রকাশ করি তাদের দৈর্ঘ্য সমান। ছবিতে আমরা দেখি, সমভেক্টর দুটা ভেক্টর, ছবিতে আমরা দেখতেছি তাদের দৈর্ঘ্য সমান, তারা পরস্পরের সমান্তরাল। তাহলে যদি এ একটা ভেক্টর হয়, বি একটা ভেক্টর হয়, এদের মান সমান, ভেক্টর চিহ্ন না থাকলে এটা মান বোঝায়, ভেক্টর চিহ্ন না থাকলে এটা ভেক্টরের মান বোঝায়। তাহলে এই দুটা ভেক্টরের মান সমান, অর্থাৎ এ আর বি সমান হবে। এই দুটা ভেক্টরের একক ভেক্টর একই হতে হবে, অর্থাৎ এই ভেক্টরের একক ভেক্টর যদি এ হয়, বি ভেক্টরের একক ভেক্টর যদি আমরা ছোট হাতের বি দ্বারা প্রকাশ করি, তাহলে এই একক ভেক্টর দুটা একই, অর্থাৎ এ বি এরা একই ভেক্টর বোঝায়, একই একক ভেক্টর বোঝায়। তাহলে এই ধরনের শর্ত যে ভেক্টরগুলো মেনে চলবে সেই ভেক্টরগুলোকে বলা হয় সমভেক্টর। সদৃশ ভেক্টর, লাইক ভেক্টর, দুটা ভেক্টর, সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর, দুটা ভেক্টর সংজ্ঞা খুব সহজ সংজ্ঞা। দুটা ভেক্টর যদি পরস্পরের সমান্তরাল হয় এবং তাদের মান যদি অসমান হয়, তাহলে আমাদের আগেরটা ছিল সমভেক্টর। এবার সমভেক্টরটাকে এবার আমরা ছবিতে এ ভেক্টরটাকে একটু ছোট করে দিলাম দৈর্ঘ্য, তাহলে এ এবং বি এর মান সমান নয়, কিন্তু তাদের একক ভেক্টর একই। তাহলে এই শর্ত দুটো তাদেরকে বলা হবে সদৃশ ভেক্টর। অর্থাৎ আমরা যদি বাস্তবে দেখি, একই দিকে একটা বস্তুকে একটা মানুষ 15 নিউটন বলে টানতেছে, আরেকজন একই রেখা বরাবর দড়ি দিয়া 5 নিউটন বলে টানতেছে। তাহলে দুইজনই একই দিকে একটা বস্তুকে টানতেছে, কিন্তু তাদের মান সমান নয়। এই ধরনের দুটা ভেক্টরকে বলা হবে সদৃশ ভেক্টর। বিপ্রদীপ ভেক্টর, তাহলে বিপ্রদীপ ভেক্টর কাকে বলে? রেসিপ্রোকাল ভেক্টর। বিপ্রদীপ ভেক্টর একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি, দুটা ভেক্টর ছবিতে আমরা দেখতেছি তারা পরস্পরের সমান্তরাল। তাহলে দুটা ভেক্টর যদি পরস্পরের সমান্তরাল হয় এবং তাদের মান অসমান হয়, চিত্রে এটার দৈর্ঘ্য ছোট, এটার দৈর্ঘ্য বড়, তাহলে এই যে ছোট বড় মানের দুটা ভেক্টর, তাদের দিক যদি একই দিকে হয়, আমরা বললাম যে এরা হচ্ছে সদৃশ ভেক্টর। এখন এই ভেক্টর
এই সদৃশ ভেক্টর দুটো যদি একটা শর্ত মেনে চলে, বি ভেক্টরের মান এ ভেক্টরের মানের যদি বিপরীত রাশির সমান হয়, তখনই এই দুটা ভেক্টরকে বলা হবে বিপ্রতীপ ভেক্টর। অর্থাৎ তাহলে বিপ্রতীপ ভেক্টর তারা এই শর্ত মেনে চলবে, এ ভেক্টরের একক ভেক্টর, বি ভেক্টরের একক ভেক্টর, এ এবং বি এই দুটা একক ভেক্টর সমান হবে এবং মান এই শর্ত মেনে চলবে। হ্যাঁ, তাহলে এই শর্ত মানে হচ্ছে কি বি নট ইকুয়াল টু এ। তাহলে আমরা এই কন্ডিশনে বলেছি ভেক্টর দুটা সদৃশ। আবার এই চিত্র থেকেও আমরা পাচ্ছি সে এই ভেক্টর এই সত্যটা মেনে চলছে, কিন্তু এটা নির্দিষ্ট নিয়ম মেনে চলছে। কি নিয়ম? এটা নির্দিষ্ট মান আছে। বি এর মান ছোট ভেক্টরটার মান বড় ভেক্টরটার বিপরীত রাশির সমান হবে। এখন আমরা যদি একটা উদাহরণ দিই, হ্যাঁ, 5 নিউটন বলে, এটা 5 নিউটন বল, এ সমান এ ভেক্টরের মান হচ্ছে 5 নিউটন, বি ভেক্টরের মান হচ্ছে 0.2 নিউটন। তাহলে এই যে একটা শর্ত আমরা খুব সহজেই দেখতে পারি, বি ইজ ইকুয়াল টু 1 ভাগ এ মানেই হচ্ছে 1 ভাগ হলো 5 মানে হচ্ছে 0.2। তাহলে 5 নিউটন এবং 2 নিউটন মানের দুটা বল যদি কোনো একটা বস্তুর উপর একই দিকে ক্রিয়া করে, তখন এদেরকে আমরা বলবো যে এরা পরস্পরের বিপরীত ভেক্টর। এবার আমরা আসি বিপরীত বা ঋণাত্মক ভেক্টর। বিপরীত বা ঋণাত্মক ভেক্টর কোনগুলা? দুটা ভেক্টর, এদের মান সমান, অর্থাৎ রেখার সাহায্যে যদি আমরা প্রকাশ করি এদের দৈর্ঘ্য সমান এবং দিক পরস্পরের বিপরীত দিকে, তাহলে এদেরকে বলা হবে বিপরীত ভেক্টর বা ঋণাত্মক ভেক্টর। চিত্রে আমরা দেখি, ঋণাত্মক ভেক্টর বা নেগেটিভ ভেক্টর বা বিপরীত ভেক্টর একটা ভেক্টর, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর। এই দুটা ভেক্টর এদের দৈর্ঘ্য সমান, এদের দৈর্ঘ্য সমান অর্থাৎ মান সমান। এটার দিক যদি এবং দিক পরস্পরের বিপরীতমুখী, দিক পরস্পরের বিপরীতমুখী অর্থাৎ এ ভেক্টরের একক ভেক্টর যদি আমরা ধরি এন একক ভেক্টর, তাহলে এটার একক ভেক্টর হলো -n। তাহলে এন একক ভেক্টর দুটো একই, কিন্তু একটার ধনাত্মক দিকের একক ভেক্টর, এটা ঋণাত্মক দিকের একক ভেক্টর। তাহলে এই শর্ত মেনে চললে তাদেরকে আমরা বলবো ঋণাত্মক ভেক্টর, অসাদৃশ ভেক্টর। ঋণাত্মক ভেক্টর দুটার মান যদি আমরা ছোট বড় করে দিই, এ নট ইকুয়াল টু বি, তখনই এটা হয়ে যাবে অসদৃশ ভেক্টর। অসদৃশ ভেক্টর এ অর্থাৎ ভেক্টর এ এর মান আর ভেক্টর এ এর মান ভেক্টর বি এর মান সমান নয়, কিন্তু তারা পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করে। অর্থাৎ একজন যদি পূর্ব দিকে বল প্রয়োগ করে আর একজন যদি
পশ্চিম দিকে বল প্রয়োগ করে, দিক বিপরীত দিকে, এবং এই বল দুটা যদি সমান না হয়, এদের মান যদি সমান না হয়, তখনই আমরা বলবো যে এই সামগ্রিক যে ফিগারটাই হচ্ছে বা ভেক্টর দুটাই হচ্ছে অসদৃশ ভেক্টর, সমরেখা ভেক্টর। একই রেখার উপর যতগুলা ভেক্টর থাকে তাদেরকে বলা হয় সমরেখা ভেক্টর। তাহলে একটা রেখা, এ হলো একটা রেখা, একটা ভেক্টর এ, আর একটা ভেক্টর বি, আর একটা ভেক্টর সি। তাহলে একই রেখার উপর অনেকগুলা ভেক্টর যদি থাকে, এই ভেক্টরগুলোকে বলা হবে সমরেখা ভেক্টর। তাহলে আমাদের বাস্তবে সমরেখা ভেক্টর কোনগুলা? দড়ি টানাটানি খেলায় আমরা দেখছি, একটা দড়ির এক প্রান্ত যদি এক জায়গাতে বেঁধে দিই এবং আমরা সকলেই ওই দড়িটা ধরে টান দিই, তাহলে প্রত্যেকের আলাদা আলাদা টান মানে আলাদা আলাদা ভেক্টর রাশি জড়িত। এই ভেক্টরগুলোকে বলা হবে যে সমরেখা ভেক্টর, কারণ প্রত্যেকেরই বল একই রেখা বরাবর ক্রিয়া করছে। সমপ্রারম্ভিক ভেক্টর, যদি কতগুলা ভেক্টরের পাদবিন্দু একই হয়, তাহলে ওই ভেক্টরগুলোকে বলা হবে সমপ্রারম্ভিক। তাহলে তাদের সম মানেই সমান এবং আরম্ভ একই, সমপ্রারম্ভিক ভেক্টর। অর্থাৎ ছবিতে যদি আমরা দেখি, একটা বিন্দু ও বিন্দুতে একটা বস্তু আছে, একজন F1 বলে টানতেছে, আর একজন F2 বলে টানতেছে, আর একজন F3 বলে টানতেছে। তাহলে এই যে বলগুলা একই বিন্দুতে ক্রিয়া করছে, তাদের পাদবিন্দু একই, ও এ বরাবর, ও বি বরাবর, ও সি বরাবর। তাহলে আমাদের এই চিত্রের যে তিনটা বল F1, F2, F3, এই তিনটা বল এদের পাদবিন্দু একই, এই ধরনের ভেক্টরকে বলা হবে সমপ্রারম্ভিক ভেক্টর। সমতলীয় ভেক্টর, একই তলে, এই যে আমাদের বোর্ড, এটার পৃষ্ঠটা হচ্ছে একটা তল, এই তলের উপর যতগুলা ভেক্টর থাকে, এই তলের উপর যতগুলা ভেক্টর আমরা আঁকি না, একটা ভেক্টর, দুটা ভেক্টর, তিনটা ভেক্টর। তাহলে একটা তলের উপর যতগুলা ভেক্টর থাকে তাদেরকে বলা হয় সমতলীয় ভেক্টর। তাহলে আমাদের এখনকার আলোচনায় কতগুলা ভেক্টর দেখলেই আমরা বলতে পারবো এটা কোন টাইপের ভেক্টর। এখন আমরা আসি, দেখি পরবর্তী স্লাইডে আমাদের কি আছে। আরো কয়েকটা জিনিস জানার আছে: লব্ধি, উপাংশ, অপারেটর, ভেক্টর ব্যবকলন এবং এর সাথে আরেকটু জড়িয়ে দিই ভেক্টর সমাকলন। তাহলে লব্ধি কাকে বলে, উপাংশ কাকে বলে, অপারেটর কাকে বলে এবং ভেক্টর ব্যবকলন, ভেক্টর সমাকলন, এগুলো হচ্ছে অপারেটর। তাহলে অপারেটর কাকে বলে? এই অপারেটর আমাদের এখানে দুইটা ব্যবহার হয়, এটা হচ্ছে ভেক্টর ব্যবকলন, ভেক্টর সমাকলন। জিনিসগুলো আমরা জানি। লব্ধি, দুই বা ততোধিক ভেক্টরের সমন্বয়ে যে নতুন ভেক্টর পাওয়া যায় তাকে বলা হয় লব্ধি। খুব সহজেই আমরা বলতে পারি। ভেক্টর এ, ভেক্টর বি, ভেক্টর সি সমান নতুন একটা ভেক্টর ডি পাওয়া গেল। তাহলে এই চিত্রে এ,
বি সি তিনটা ভেক্টরের যোগের মাধ্যমে নতুন একটা ভেক্টর পাওয়া গেল হচ্ছে ডি। ডি হচ্ছে লব্ধি। তাহলে কতগুলো ভেক্টরের সমন্বয়ে যদি নতুন যে ভেক্টরটা পাওয়া যায় তাকে বলা হয় ভেক্টরের লব্ধি। উপাংশ, লব্ধি যে ভেক্টরগুলোর সমন্বয়ে তৈরি হয়েছে তাদের প্রত্যেককে বলা হয় লব্ধির উপাংশ। তাহলে এটা একটা উপাংশ, বি একটা উপাংশ, সি একটা উপাংশ, এগুলো হচ্ছে উপাংশ। এটা হচ্ছে লব্ধি। আমরা দেখব লব্ধি আমরা এখানে যোগ দিয়ে পেয়েছি, বিয়োগ দেওয়াও লব্ধি পাওয়া যায়। অপারেটর, অপারেটর কি জিনিস? অপারেটর হচ্ছে একটা গাণিতিক নির্দেশক, এটা গাণিতিক চিহ্ন। কি করতে হবে সে বলে। তাহলে অপারেটর হচ্ছে একটা গাণিতিক নির্দেশক যা একটা ফাংশনকে অন্য ফাংশনে রূপান্তর করে। যেমন আমরা যদি বলি দূরত্ব ভাগ সময়, তাহলে এখানে গাণিতিক নির্দেশক কি? গাণিতিক নির্দেশক হচ্ছে ভাগ। এই দুটার সাহায্যে কি পাওয়া যায়? এই দুটার সাহায্যে যদি দূরত্ব ভাগ সময় দ্রুতি, এটা স্কেলার রাশি। যদি আমরা ভেক্টর চিহ্ন দিয়ে লিখি সরণ ভাগ সময় সমান বেগ, এই যে ভাগ, এটার নামই হচ্ছে অপারেটর। তো আমরা এই অপারেটরগুলো আগেই জেনে আসছি, যোগ বিয়োগ গুণ, এগুলো হচ্ছে এক একটা গাণিতিক চিহ্ন। হ্যাঁ, তো এগুলোর নাম অপারেটর। এখন আমরা যেটা জানবো ভেক্টর অপারেটর। ভেক্টর ব্যবকলন এবং সমাকলন। তাহলে ভেক্টর ব্যবকলন তার আগে আমরা একটা জিনিস জানি, যেমন আমরা দূরত্ব, ভেক্টর চিহ্ন দিলে এটা হয়ে যাবে সরণ। ডেল আর ক্ষুদ্র দূরত্ব, ডি আর এটাকে বলা হয় ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব। ক্ষুদ্র দূরত্ব এটা হচ্ছে ক্যালকুলাসের ভাষা, এ দুটা হলো সাধারণ ভাষা। তাহলে আর ডেল আর এইগুলা হচ্ছে সাধারণ চিহ্ন, আর ডি আর এই চিহ্নটা হচ্ছে ক্যালকুলাসে ব্যবহার করা হয়। এটার নামই হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব। একইভাবে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়। এবার ডি আর ভাগ ডিটি কি করলাম? তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবর্তনের জন্য সময়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনের হার করা হয়েছে। এটাকে বলা হয়েছে বেগ বা দ্রুতি। যখন ভেক্টর চিহ্ন থাকবে, এই ক্ষুদ্র দূরত্বটা যদি ক্ষুদ্র সরণ হয় তাহলে এটা হয়ে যাবে বেগ, আর এটা যদি দূরত্ব হয় এটা হয়ে যাবে দ্রুতি। তাহলে ডি আর ভাগ ডিটি, তাহলে এই যে ডি ভাগ ডিটি এই একটা চিহ্ন, আর এর পূর্বে বসে একে বেগে রূপান্তর করলো, এটার নাম হচ্ছে
অপারেটর। তাহলে অপারেটর হচ্ছে একটা গাণিতিক চিহ্ন যা একটা ফাংশনকে অন্য ফাংশনে রূপান্তর করে। তাহলে একটা ফাংশন আর সময়ের সাথে সাথে কোনো একটা বস্তু চলছে, তাহলে তার দূরত্বের পরিবর্তন হচ্ছে, আর এই যে ফাংশন অফ টি। এখন সময়ের সাপেক্ষে যদি এই ধরনের দূরত্বের আমরা এইভাবে প্রতীকের সাহায্যে লিখি, তাহলে পরে জিনিসটার একক হচ্ছে কি, এর একক মিটার, এর একক সেকেন্ড, মিটার পার সেকেন্ড। আমরা মিটার পার সেকেন্ড মানে জানি ফিজিক্সের ভাষায় এটাকে বলা হয় বেগ। তাহলে ছিল দূরত্ব মিটার, এবার তার আগে ডি ভাগ ডিটি এই একটা গাণিতিক চিহ্ন বসে তাকে অন্য ফাংশন বেগে রূপান্তর করলো, এটাকে বলা হয়েছে যে করলো তার নাম হচ্ছে অপারেটর, এবং এই গোটাটার নাম হচ্ছে ভেক্টর ব্যবকলন। ভেক্টর ব্যবকলন। এখন ভেক্টর সমাকলন আমাদের এই চিত্রটাকে যদি আমরা এইভাবে লিখি, dr is equal to v dt, তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে সমাকলন। ব্যাপক জিনিস সমাকলন নেয়া, নির্দিষ্ট সমাকলন, অনির্দিষ্ট সমাকলন আছে, আমরা অত দূর যাব না। তাহলে আমরা খুব সহজভাবে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, যেটুকু আমাদের ধারণা দরকার। এই যে বড় হাতের একটা এসের মতো এই চিহ্নটার নাম হচ্ছে সমাকলন চিহ্ন, যোগজীকরণ চিহ্ন। ব্যবকলন এর চিহ্ন ডি, সমাকলনের চিহ্ন ডি। এই ডি হচ্ছে ডিফারেন্সিয়েশন বা ব্যবকলন, আর নিচের এই চিহ্নটি কার সাপেক্ষে, তাহলে ব্যবকলন কার সাপেক্ষে নিচেরটা। এখন এই ডি আর এই এস যদি পাশাপাশি থাকে, এরা বিপরীত প্রক্রিয়া, এটাকে নাই হয়ে যায়, এটার নাম হচ্ছে ভেক্টর সমাকলন। এর নাম হচ্ছে ভেক্টর সমাকলন। তাহলে আমরা ব্যবকলন সমাকলন ছিল দূরত্ব সময়ের সাপেক্ষে, ব্যবকলন করলে বেগ হয়ে গেল। বেগকে যদি আমরা সময়ের সাপেক্ষে সমাকলন করি তাহলে দূরত্ব পেয়ে গেলাম। তাহলে এটা বিপরীত প্রক্রিয়া। ব্যবকলন একটা ফাংশনকে ব্যবকলন করলে যা হয় সেই ফলাফলকে যদি আমরা সমাকলন করি তাহলে পরে পূর্বের ফাংশন পাওয়া যায়। তাহলে আমাদের লব্ধি, উপাংশ, অপারেটর, ভেক্টর ব্যবকলন জিনিসগুলা আলোচনায় নিয়ে আসলাম। পরে আমরা এগুলানে যখন কাজ করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। এবার আমরা দেখি অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে যে কোনো একটা বিন্দুর অবস্থান নির্দেশক ভেক্টর, অবস্থান ভেক্টর। হ্যাঁ, তাহলে জ্ঞানমূলক প্রশ্ন, এগুলো 1 মার্কের প্রশ্ন থাকে। হ্যাঁ, এরপরে দেখো সীমাবদ্ধ ভেক্টর আমরা আলোচনা করেছি, সংজ্ঞা দিয়েছি। মুক্ত ভেক্টর আলোচনা করেছি, সংজ্ঞা দিয়েছি। ব্যাসার্ধ ভেক্টর, তাহলে এই ভেক্টরগুলো আমাদের আলোচনা হয়েছে। তোমরা এগুলা পড়ে ফেলবা, বুঝে হ্যাঁ এগুলা জেনে ফেলবা। এখন আমাদের এগুলা থেকে এই যে অবস্থান ভেক্টর, ব্যাসার্ধ ভেক্টর, এখন তোমাকে একটা প্রশ্ন দিল, আমাদের এই আলোচনা করলাম, বইও দেখবা তোমাদের একটু পড়ে। এখন বলা হয়েছে ব্যাসার্ধ ভেক্টরকে অবস্থান ভেক্টর বলা যায় কিনা ব্যাখ্যা করো।
তুমি নিজের ভাষায় এটা লিখতে বললো, 2 মার্কের। এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন, যে ব্যাসার্ধ ভেক্টরকে অবস্থান ভেক্টর বলা যায়, ব্যাখ্যা করো। আমরা কি উত্তর লিখব? আমরা 2টা সংজ্ঞা দেব, অবস্থান ভেক্টর কাকে বলে, ব্যাসার্ধ ভেক্টর কাকে বলে। তারপরে আমরা যদি আমরা তাদের সামঞ্জস্য তুলে ধরব। যেমন অবস্থান ভেক্টরের মূলবিন্দু থাকে, ব্যাসার্ধ ভেক্টরের একটা কেন্দ্রের সাপেক্ষে কেন্দ্রটাই মূলবিন্দু হিসাবে বিবেচনা করা হয়। হ্যাঁ, তাহলে কেন্দ্রটা মূলবিন্দু বিবেচনা করলে পি বিন্দু অর্থাৎ পরিধির উপরে যে কোনো একটা বিন্দুর সংযোগকারী রেখা ব্যাসার্ধ ভেক্টর, অর্থাৎ এই যুক্তির আলোকে আমরা বলতে পারি ব্যাসার্ধ ভেক্টর একটা অবস্থান ভেক্টর। এই ধরনের আরো বেশ কিছু প্রশ্ন এখান থেকে যেমন অনুধাবনমূলক প্রশ্ন হয়। সমরেখ ভেক্টরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলা যাবে, চিত্র সহ ব্যাখ্যা করো। আমরা যে আলোচনা করলাম সেই আলোচনা থেকে এই প্রশ্নগুলা উত্তর লিখতে পারি কিনা। সমরেখ ভেক্টরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলা যাবে, তাহলে আমাদের সমরেখ ভেক্টর এবং সমপ্রারম্ভিক ভেক্টর এই 2টা ভেক্টরের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তাহলে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, অর্থাৎ সংজ্ঞাটা জানতে হবে। তাহলে আমরা দেখি এবার এর উত্তরটা কিভাবে হয়। আমরা কিভাবে চিত্রের সাহায্যে উত্তরটা ব্যাখ্যা করব। সমরেখ ভেক্টর, তাহলে আমরা এটা রেখা এ একটা ভেক্টর, আমরা নাম পি একটা ভেক্টর নাম দিলাম এ বি। আর একটা ভেক্টর নাম দিলাম সি ডি, কিউ ভেক্টর। আরেকটা আমরা নাম দিলাম পি কিউ আর, একটা ভেক্টর এ বি সি ডি ই এফ। তাহলে পি কিউ আর, পি ভেক্টর পি ভেক্টর কিউ ভেক্টর আর, এরা হচ্ছে সমরেখ ভেক্টর। এখন এই ভেক্টরগুলোকে সমপ্রারম্ভিক আমরা কিভাবে বানাতে পারবো। একটা ভেক্টর এক জায়গা থেকে, যেমন আমাদের এই একটা ভেক্টর, এই ভেক্টরটাকে এর সমান্তরালে আমরা বোর্ডের যে কোনো জায়গাতে লিখলে এর দৈর্ঘ্য যদি চেঞ্জ না হয় এবং এটা সমান্তরালে আমরা যে কোনো জায়গাতে নিয়ে গেলে এর মানের কোনো পরিবর্তন হবে না, এর দিকের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ একই থাকবে। তাহলে আমরা এবার পি ভেক্টরটাকে একটা বিন্দু থেকে নিয়ে আসব, এর দৈর্ঘ্য যা এর দৈর্ঘ্য তাই। তাহলে পরে আমরা সমান করে কেটে নিলাম ও বিন্দু থেকে, তাহলে এটা হলো পি ভেক্টর। এবার সিডি ভেক্টর, এই সিডি ভেক্টরটাকে আবার আমরা ও বিন্দু থেকে আমরা দেখাবো। তাহলে এটা হলো কিউ ভেক্টর। তাহলে এটা ছিল এ বি, কিউ ভেক্টর হলো সি ডি, আর ভেক্টর এর দৈর্ঘ্য সমান আমরা এই জায়গাতে এটা সমান্তরাল করে নিয়ে আসি। এটা হলো ই এফ, এটা হলো আর ভেক্টর।
তাহলে আমরা এবার এই দুটা চিত্র লক্ষ্য করি। এই চিত্রে আমরা দেখলাম এ সি ই অর্থাৎ পি ভেক্টরের পদবিন্দু, ডি কিউ ভেক্টরের পদবিন্দু, আর ভেক্টরের পদবিন্দু সবগুলাই ও বিন্দুতে আছে, অর্থাৎ একই বিন্দু থেকে আরম্ভ হয়েছে। অতএব পি কিউ আর এরা এবার সমপ্রারম্ভিক ভেক্টরে পরিণত হয়ে গেছে। তাহলে আমাদের উত্তর ছবির সাহায্যে দেখানো হলো যে সমরেখ ভেক্টরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলা যাবে। একইভাবে আমাদের যে আলোচনা, সেই আলোচনা থেকে এরকম প্রশ্ন হতে পারে, সমতলীয় ভেক্টরকে সমপ্রারম্ভিক ভেক্টর বলা যাবে, চিত্রসহ ব্যাখ্যা করো। তাহলে সমতলীয় ভেক্টর, সমতলীয় ভেক্টর, তাহলে আমরা এই বোর্ডের উপর অনেকগুলা ভেক্টর রাখছি। এই একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। এ বি সি তিনটা ভেক্টর একই তলে অবস্থান করতেছে। হ্যাঁ, পি কিউ আর এস টি ইউ তিনটা ভেক্টর। তাহলে এই তিনটা ভেক্টর সমতলীয় ভেক্টর, কারণ এরা একই তলে অবস্থান করছে। এখন আমরা এদেরকে সমপ্রারম্ভিক ভেক্টর বানাবো। তাহলে সমপ্রারম্ভিক ভেক্টরের সংজ্ঞা হচ্ছে কি, যে এই ভেক্টরগুলোর যে সকল ভেক্টরের পদবিন্দু একই, তাহলে এই ভেক্টরগুলোর পদবিন্দু আমরা একই জায়গাতে করে নিয়ে আসবো। তো এই ভেক্টরটাকে আমরা এর সমান্তরালে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। এই হলো এ ভেক্টর পি কিউ। বি ভেক্টর এর সমান্তরালে এবং সমান দৈর্ঘ্য করে আমরা যে কোনো জায়গাতে নিয়ে একই জায়গাতে নিয়ে আসলাম। এই হলো টি ইউ বি ভেক্টর। সি ভেক্টর আর এস ভেক্টর সি। তাহলে এইবার আমাদের চিত্রে আমরা লক্ষ্য করলেই পাব এ ভেক্টরের পদবিন্দু, বি ভেক্টরের পদবিন্দু, সি ভেক্টরের পদবিন্দু সবগুলো পদবিন্দু একই জায়গাতে, এবং নাম দিলাম হচ্ছে ও বিন্দুতে। তাহলে আমাদের এবার এই চিত্রটাই ছিল সমপ্রারম্ভিক ভেক্টর। তাহলে এই যে একটা ব্যাখ্যামূলক উত্তর, এই ধরনের ব্যাখ্যামূলক উত্তরগুলোকে বলা হয় অনুধাবনমূলক প্রশ্ন, এবং এগুলো হচ্ছে 2 মার্কের প্রশ্ন। তাহলে আমাদের বিভিন্ন ধরনের ভেক্টর এবং এদের সেই যে এই ধরনের অনুধাবনমূলক প্রশ্ন করা যায়, আবার এখান থেকে এমসিকিউ প্রশ্ন করা যায়। আমরা এরপর ভিত্তি করে এমসিকিউ প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো সামনের দিনে। আমরা দেখি। হ্যাঁ, তোমরা ভালো থাকো, সামনের ক্লাসে মনোযোগী হবা আরও, এবং যা পড়ালাম সেই জিনিসগুলা একটু পড়বা, বুঝবা। আসলেই ফিজিক্স তো, এর আগে ফিজিক্স পড়া মানে হচ্ছে এটা জানা না। ফিজিক্সের ভাষাটাই হচ্ছে আগে লেখো, পড়ো, তারপরে চিন্তা করো, যে ওখান থেকে জ্ঞান আহরণ করো। নাহলে ফিজিক্স বোঝা যায় না। কেউ শুধু পড়লেই ফিজিক্স বুঝতে পারবে না। তাহলে আগে প্রথমে তাকে লিখতে হবে ঘটনাটা, তারপরে একাধিকবার পড়তে হবে, পড়ার পরে কিছুক্ষণ চিন্তা করবে, তাইলে সে ফিজিক্স বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে। আজকে এইখানেই শেষ করছি।